বলুন দেখি কোথায় যাই, কোথায় গেলে শান্তি পাই। ভাবিলাম বনে যাব, তাপিত হিয়া জুড়াবো, সেখানে অর্ধরাত্রে কাঁদে মৃগী কম্পগাত্রে। এই চিরন্তন জিজ্ঞাসা থেকেই বুঝি আমাদের অন্তরে শান্তির খোঁজ শুরু হয়। আর সেই অপুরন্ত শান্তির সন্ধানেই বছরের শেষ লগ্নে আমরা বেরিয়ে পড়েছিলাম কলকাতা থেকে মাত্র কয়েক ঘন্টা দূরত্বে একটি মনোমুগ্ধকর গন্তব্যে। এ এক এমন স্থান যেখানে পৌঁছানোর পথটি আপনার মনকে ভুলিয়ে দেবে। গ্রামের মেঠো পথের দুধারে প্রকৃতির সবুজ সমারোহ যেন এক নয়ন জুড়ানো প্রশান্তি এনে দেয়। এখানে কান পাতলে শুনতে পাবেন এক সুমধুর বাঁশির মূর্ধনা। এই লীলাভূমি কেবল শান্ত এক নির্জন অলৌকিক স্থান, যা সুপ্রাচীন ইতিহাস আপনাকে মুগ্ধ করবে। আর এই স্থানের শ্রীকৃষ্ণের দিব্য লীলা কাহিনী আপনাকে মনে করিয়ে দেবে ব্রজধামের সেই বিখ্যাত নিধিবনের কথা। এই কারণেই এই পুণ্য স্থানকে বলা হয় বাংলার নিধিবন। তবে চলুন আর দেরি না করে ঘুরে আসা যাক এই বাংলার নিধিবন, বইচির রাখাল রাজা মন্দির। শুভ সকাল সকলকে। শীতের একটা সুন্দর সকাল, আর আমরা বেরিয়ে পড়েছি আজকে বাইক নিয়ে। আজ আপনাদের এমন একটা জায়গায় নিয়ে যাব কলকাতা থেকে মাত্র 95 কিলোমিটার দূরে, যেখানে ইতিহাস, পুরাণ আর মাইথোলজি যেখানে মিলেমিশে পুরো এক হয়ে গেছে। একটা এমন মন্দির আপনাদের নিয়ে যাব যেখানে সন্ধ্যের পর আর কাউকে থাকতে দেওয়া হয় না সেই মন্দিরে। আপনারা বৃন্দাবনের নিধিবনের নাম শুনেছেন, যেখানে সন্ধ্যের পরে কাউকে থাকতে দেওয়া হয় না। এই মন্দিরটিও পশ্চিমবঙ্গের এমন একটি মন্দির যেখানে সন্ধ্যের পর আর কাউকে থাকতে দেওয়া হয় না। তাহলে চলুন আপনাদের কাছে নিয়ে যাই কলকাতা থেকে 95 কিলোমিটার দূরে বাংলার নিধিবন রাখাল রাজা মন্দির। আর এই ভিডিওতে আপনাদের বলবো এই মন্দিরের ইতিহাস, কেন এই মন্দিরের নাম রাখাল রাজা মন্দির, এই মন্দিরের সাথে 500 বছরের ইতিহাস কীভাবে জুড়ে রয়েছে, সমস্ত বিস্তারিত গল্প আজ আপনাদের বলবো। তাই ভিডিওটি পুরো দেখবেন আর সাবস্ক্রাইব করে দেবেন আপনাদের চ্যানেল পায়ের তলায় সর্ষেকে। দক্ষিণেশ্বর ব্রিজ বা বালি ব্রিজ পার করেই আমরা ঢুকে পড়েছিলাম দিল্লি রোডের দিকে। তারপর ডানকুনি টোল প্লাজা পেরিয়ে আমরা এগিয়ে গিয়েছিলাম বইচির দিকে। কলকাতা থেকে যখনই বাইক নিয়ে বেরাই, 30-40 কিলোমিটার যখনই বাইক এগিয়ে যায়, তখনই আস্তে আস্তে চারপাশের দৃশ্যগুলো পাল্টাতে শুরু করে। খোলা মাঠ, যতদূর চোখ যায় অবারিত ধান ক্ষেত, আর বাইকের সামনে বসে সর্পিল রাস্তাটাকে কি মায়াবী মনে হয়। সুপ্রভাত, সুপ্রভাত সকলকে। অনেকদিন পর আজকে বেরাবো বলে ঠিক করেছিলাম। তো প্রথমে ঠিক করলাম যে ট্রেনে করে যাব। তো হাওড়া থেকে ট্রেন ছিল 8:30-এ। তারপরে সুপ্রিয় বলল না, বাইকে করেই যাই। তো অনেকদিন পরে বাইক রাইডে বেরিয়েছি। এখান থেকে বইছি মোটামুটি ওই 90-95 কিলোমিটার হবে। তো 50 কিলোমিটার চালিয়ে নিয়েছি। তো এখন একটা জায়গায় দাঁড়িয়ে ছিল, সকালে চা খাচ্ছি। ব্রেকফাস্ট করবো একটু দূরে গিয়ে, এখানে করবো না। চলুন চা খেতে তাহলে বেরিয়ে পড়ি। বাইক যখন কুয়াশা ঢাকা পথ ধরে এগাচ্ছিলাম, তখন শীতের স্নিগ্ধতা আর হেমন্তের বিদায়ী মেজাজ মনকে এক ভিন্ন জগতে নিয়ে যাচ্ছিল। এ ছিল এক শীতের কুয়াশা মাখা সকাল, চারপাশে এক রহস্যময় ধূসরতা। আমাদের বাহন এগিয়ে চলেছে সেই মেঠো পথ ধরে, যা ভোরের শিশির আর কুয়াশার স্পর্শে আরও বেশি ভেজা ও শান্ত। নাম না জানা এই রাস্তার পাশে এই ছোট্ট দোকানটাতে আমরা সকালের ব্রেকফাস্ট করতে এসেছিলাম। সকালে জল খাবার খাওয়ার জন্য দাঁড়িয়েছিলাম, লুচি আর ছোলা আলুর তরকারি।
দূরের মাঠের দিকে তাকাতেই চোখে পড়ল এক অসাধারণ ছবির মতো দৃশ্য। হালকা কুয়াশার আবরণে ঢাকা পড়েছে প্রান্তরের বনানী। মনে হচ্ছিল প্রকৃতি নিজেই সাদা রঙের এক নরম চাদর দিয়ে তাদের ঢেকে রেখেছে। আর ঠিক তার সামনেই প্রসারিত হয়েছে হেমন্তের ফসল কাটা ধান ক্ষেতগুলি। শূন্য হয়ে যাওয়া সেই মাঠের বুকে ভোরের আলো এসে পড়ায় এক বিষণ্ণ অথচ শান্ত সুন্দর পরিবেশের সৃষ্টি হয়েছে। কিছুক্ষণের মধ্যেই আমরা চলে এসেছিলাম গোপালদাসপুরে এই রাখাল রাজা মন্দিরের তোরণের সামনে। আপনারা যদি বলচি স্টেশনে নামেন তবে কিন্তু বলচি থেকে দুবার আপনাদের টোটো পাল্টে এখানে আসতে হবে। আর এই তোরণের সামনে থেকে কিন্তু টোটো আর ভিতরে যাবে না, এখান থেকে এই 500-700 মিটার রাস্তা আপনাদেরকে হেঁটেই যেতে হবে। হাওড়া থেকে কিন্তু বলচির জন্য অনেকগুলি ট্রেন আছে। হাওড়া থেকে ট্রেনে 1 ঘন্টা 40 মিনিটের মতো প্রায় সময় লাগে। গুগলে গিয়ে আপনারা দেখে নিতে পারেন, পরপর অনেকগুলি ট্রেন আছে। এখন বাজে বেলা 11টা। এখন পৌঁছে গেছি রাখাল রাজা মন্দির। তো মন্দির 1:30টার সময় বন্ধ হয়ে যায়, সকাল 10টার সময় খোলে আর 1:30টার সময় বন্ধ হয়ে যায়। তো আগে ভোগ বিতরণ এখানে হয়, 60 টাকা করে নেয় বোধ হয়। তো ভোগের কুপনটাকে কেটে নিই, তারপর আপনাদের চারপাশটা ঘুরে দেখাচ্ছি। এটাই হচ্ছে ভোগ ঘর। বলছিলাম দিদি ভাই, ওই ভোগের জন্য ওইদিকে যেতে হবে তো? হ্যাঁ আসছি দিদি ভাই। হ্যাঁ দুজন। তপন চক্রবর্তী। বর্ধমানের প্রাচীন বৈদ্যপুর শহরের বুকে প্রথম মনসামঙ্গলে যার উল্লেখ পাওয়া যায়, সেখানেই দাঁড়িয়ে আছে বহু শতকের ঐতিহ্য বহন করা লাল রঙের রাখাল রাজা মন্দির। মন্দিরের পাশেই রয়েছে সুবিশাল বটগাছ এবং চারদিকে বিস্তৃত সবুজ গাছগাছালি ও মাঠ। গর্ভমন্দিরের সামনে কয়েকটি স্তম্ভের উপর দণ্ডায়মান নাট মন্দির, যার প্রাঙ্গণ সুন্দর টাইল দিয়ে বাঁধানো। এই প্রাঙ্গণে শ্রীকৃষ্ণের ছোটবেলার নানা লীলা, যেমন পুতনাবধ, কালিয়া দমন ইত্যাদি ছবিসহ বর্ণিত আছে। মাঝখানে আছে স্বয়ং রাখাল রাজা, তিনি স্বয়ং শ্রীকৃষ্ণ রাখাল রূপে। তার আকাশের মতো নীল গাত্রবর্ণ, বাম হাতে ক্ষীরের নাড়ু এবং ডান হাতে পাচন দণ্ড। অপূর্ব সুন্দর, দুষ্টু মিষ্টি বালকের মতো হাসি হাসি মুখটি দেখেই মন ভরে যায়। তার দুপাশে দুটি সাদা গাভী দণ্ডায়মান। পার্শ্ব বিগ্রহ দুটি রয়েছে গোপীনাথ ও রঘুনাথের। রাখাল রাজার দুপাশে অপেক্ষাকৃত ছোট দুটি মূর্তি বিরাজ করেন। গোপীনাথের গাত্রবর্ণ নীল এবং রঘুনাথের গাত্রবর্ণ সবুজ। এখানে যদি আপনারা পুজো দিতে চান তবে কিন্তু পুজো দেওয়ার সুব্যবস্থা আছে। বাইরে যে অনেকগুলো ছোটো ছোটো দোকান আছে সেখান থেকে প্রসাদ কিনে এখানে ভিতরে ঠাকুরমশাইকে দিলেই উনি পুজো দিয়ে দেবেন। বাঁধানো তুলসী মঞ্চ, নাট মন্দির সামনে। ঠাকুরমশাইকে আমরা পাশের ছোট দোকান থেকে প্রসাদ কিনে এনে দিয়েছিলাম, আমাদের নাম সংকল্প করে পুজো দিয়ে দিয়েছিলেন। মন্দির এসে পুজো দেওয়া হয়ে গেছে আমাদের। তো আমরা এখন একটু বসে এখানটায় একটু বিশ্রাম নিই, আর আপনারা ততক্ষণ মন্দিরটা ঘুরে দেখুন পুরোটা, আর সঙ্গে এই মন্দিরের ইতিহাসটা জেনে নিন। রাখাল রাজার ইতিহাস নিয়ে গোপালদাসপুর গ্রামে নানান জনশ্রুতি প্রচলিত আছে। এখানকার বেশিরভাগ পরিবারই গোস্বামীদের বংশধর। এই গোস্বামীরাই পুরুষানুক্রমে রাখাল রাজার সেবা করে আসছেন। গোস্বামীদের এক আদি পুরুষ
রামকানু গোস্বামী বর্ধমান জেলার খাটুন্তি গ্রামে বাস করতেন এবং তিনি ছিলেন গোপীনাথের পরম ভক্ত। জনশ্রুতি অনুযায়ী একবার বর্গী আক্রমণের ভয়ে রামকানু গোস্বামী তার পরিবার নিয়ে নদিয়া থেকে কালনায় পালিয়ে এসেছিলেন। জায়গাটা সেই সময় বন জঙ্গলে ভরা ছিল। কথিত আছে তিনি বাকসিদ্ধ ছিলেন। তার 3 ছেলে, বড় ছেলের নাম নিমাই চাঁদ, তারপরে বলদেব এবং ছোট ছেলে রাখাল। তারা খেলা করতে করতে মাধবী গাছের ফুল ছিঁড়ে ফেলেন এবং সেই ফুলটা ছেড়ে ছোট ছেলে রাখাল। রামকানু পুজোর সময় ফুল না পেয়ে ছেলেদের জিজ্ঞাসা করে যে কে ফুল ছিঁড়েছে। বাবার ভয়ে সবাই মিথ্যে কথা বলে। রাগে রামকানু অভিশাপ দেয়, যে ফুল ছিঁড়েছে 3 রাত্রির মধ্যেই তার মৃত্যু হবে। অজান্তে দেওয়া তার অভিশাপে 3 রাত্রের মধ্যেই মৃত্যু হয় তার নিজের ছোট ছেলের। শোকে মগ্ন হয়ে সংসার ত্যাগের সিদ্ধান্ত নিয়ে বৃন্দাবনের পথে রওনা হয়েছিলেন। পথে তাকে ভগবান শ্রীকৃষ্ণ স্বপ্নে দর্শন দেন। রামকানু গোস্বামী বৃন্দাবন গমনের সংকল্প করলেও রাতে তিনি স্বপ্ন দেখেন স্বয়ং রাখাল রাজা বালকের রূপ ধরে তাকে দর্শন দিয়ে বলেন, আমাকে দর্শনের জন্য বৃন্দাবন যাওয়ার প্রয়োজন নেই। আমি দারু কাঠ হয়ে জঙ্গলের পুষ্করিণীতে ভেসে আছি। সেই কাঠ নিয়ে বাগনাপাড়ায় যাও, সেখানে যে 5 বছরের ছোট বালক মহাদেব খেলা করছে তাকে দিয়েই আমার রাখাল রাজার মূর্তি বানিয়ে এই গোপালদাসপুরের গ্রামের জঙ্গলে স্থাপন করো। রামকানু গোস্বামী ভক্তিভাবে ও আপ্লুত হয়ে ঘুম থেকে উঠে সেই স্বপ্ন অনুযায়ী যমুনা পুষ্করিণী মানে মন্দিরের পাশে যে ছোট পুকুরটি আছে সেখান থেকে দারু কাঠ সংগ্রহ করেন, বাগনাপাড়ায় যায় এবং সেই 5 বছরের ছোট ছেলে মহাদেবকে দিয়ে এই রাখাল রাজার মূর্তি তৈরি করেন। এটা গিরি গোবর্ধন মন্দির। আর এত বড় বকুল গাছ আমি আমার জীবনে কখনো দেখিনি। মন্দিরটা তো মোটামুটি ঘুরে দেখলেন আপনারা। আপনারা কি জানেন এই মন্দিরটার নাম কেন রাখাল রাজা মন্দির? তাহলে আপনারা কিন্তু জেনে নিন কেন মন্দিরটার নাম রাখাল রাজা মন্দির। কথিত আছে পরে কোনো একদিন জঙ্গলে রামকানু গোস্বামী ও তার স্ত্রী গোপীনাথের জন্য ভোগের আয়োজন করেন। স্থানীয় জমিদার গোপাল দাস ও তার সাঙ্গপাঙ্গরা ক্লান্ত ও ক্ষুধায় ছিলেন এবং জঙ্গলের মধ্যে তারা কাঁসর ঘণ্টার আওয়াজ শুনতে পায় এবং সেই আওয়াজ অনুসরণ করে জমিদার সেখানে উপস্থিত হন। দেখেন ছোট হাঁড়িতে ভোগ রান্না করছে রামকানু গোস্বামী। তখন তাকে সে নিজের আহারের কথা বললে রামকানু গোস্বামী তাদেরকে ভোগ গ্রহণ করতে বলেন। ছোট হাঁড়িতে রান্না হওয়া ভোগ দেখে রাজা কিন্তু সন্দিহান হয়, কিন্তু রামকানু গোস্বামীর আশ্বাসক্রমে সবাই আহারে বসেন। গোপীনাথের অলৌকিক মহিমায় সেই স্বল্প ভোগেই সকলের উদরপূর্তি হয়, কিন্তু ভোগ শেষ হয় না। রাজার মনে ভক্তির উদয় হয় এবং তিনি রামকানু গোস্বামীকে দেবত্ব সম্পত্তি হিসাবে এই জমিটা দান করেন। মন্দিরের প্রতি দেওয়ালে দেওয়ালে বিভিন্ন নিয়মকানুন সম্পর্কে লেখা আছে এবং আপনারা যদি এখানে গাড়ি নিয়ে আসেন তবে কিন্তু গাড়ি পার্কিংয়েরও জায়গা আছে। এইটি হচ্ছে গিরি গোবর্ধন মন্দির। এই গাই নাকি সন্ধ্যের পরে এখানে বেরিয়ে আসে এবং রাখালদারের সঙ্গে খেলা করে। তাই নিধিবনের মতো এইখানেও কিন্তু সন্ধ্যের পরে কারোর থাকার অনুমতি পাওয়া যায় না। ঠাকুরকে ভোগ নিবেদন দেওয়া হলো। এই ভোগ প্রথমে আপনাদেরকে প্রসাদ হিসাবে দেওয়া হবে, তারপরে আপনারা যে ভিতরে কুপন লিখিয়েছিলেন সেই কুপনের তৈরি প্রসাদ দেওয়া হবে। ভোগ দেওয়ার পরে প্রায় আধা ঘন্টা মন্দির বন্ধ থাকে। সেই সময়টা আমরা দুজনে বেরিয়ে পড়েছিলাম চারপাশে গ্রামটা একটু ঘুরতে। দেখুন এই ছোট কুণ্ডিটি, এই কুণ্ডিটির জল মাঠের মধ্যে ধানের জল সরবরাহের কাজে লাগে, কিন্তু এই খোলা ধুধু প্রান্তর আর ওই দূরে দূরে থাকা গাছগুলো আমার মনটা উদাস করে দিয়েছিল। এই ছোট পুকুরটি চারপাশের আদিগন্ত ধান ক্ষেত এবং মাঠ দেখে মনে হচ্ছিল
আমি মনে হয় সেই লবটুলিয়ায় দাঁড়িয়ে, আর এই সেই সরস্বতী কুণ্ডী। এই জায়গাগুলো এলে এমন লাগে, মনটা কেমন উদাস হয়ে যায়। মনে হয় একটা গোটা দিন বা একটা গোটা জীবন এইখানে দাঁড়িয়েই কাটিয়ে দিতে পারবো। এত কিসের চাওয়া পাওয়া জীবনে, কি হবে এত কিছু কামিয়ে? এই মাঠের মধ্যে দাঁড়িয়ে দুই বন্ধু জীবনের বিভিন্ন চাওয়া পাওয়া নিয়ে আলোচনা করছিলাম, কথা বলছিলাম। গ্রাম্য জীবন কত শান্ত, কত জটিলতাহীন, এইসব জায়গায় এলে আপনারা বুঝতে পারবেন। তারপরে ভোগ দেওয়া শুরু হলো। প্রচুর মানুষ এখানে, যারা ভোগের জন্য টিকিট কাটে না, তারাও এখানে ভোগ গ্রহণ করে। প্রথমে রাখাল রাজাকে দেওয়া ভোগগুলো দেওয়া হয়, তারপরে ভাত, 2-3 রকমের সবজি এবং শেষ পাতে পায়েস দেওয়া হয়। অপূর্ব সুন্দর খাবার। দ্বীপ্রাহরিক আহার পর্ব সেরে মন্দির চত্বরে একটু বিশ্রামের পরে যখন গাড়ি করে ফিরছি, তখন মন হয়ে গেছে শান্ত এবং স্থির। রোজকার জীবনের মানসিক চাপকে দূরে সরিয়ে রেখে গম গম করে কানে বাজছে ঠাকুরমশায়ের সেই উদার মন্ত্রোচ্চারণ, হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে।